হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালোই আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি, কারণ তোমরা আমাকে যে পরিমাণে ভালোবাসা দিয়েছ এবং সাপোর্ট দিয়েছ তা আমি কোনোদিন ভুলতে পারবো না। তাই তোমাদেরকে মজা দেওয়ার জন্য আবারও একটি নতুন গল্প নিয়ে হাজির হলাম। গল্পটি শোনার মতো, আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে সবাই হেডফোন নিয়ে বসে যাও। যদি আমার গল্প শুনে মজা পাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো চলো বন্ধুরা, আমরা কথা না বাড়িয়ে আসল গল্পে চলে যাই। আমরা অনেক গরিব। আমার মা ভালো ভেবে বড়লোক ছেলের সাথে বিয়ে দিয়েছে আমাকে, কিন্তু বিয়ের প্রথম রাতে আমার স্বামী ঘরে এসেই আমাকে আমার স্বামীর ছোট ভাইজের ঘরে নিয়ে রেখে আসে। তারপরে আমার স্বামীর ছোট ভাই আমার সাথে সারারাত। আমার নাম রত্না, আমি একটা গরিব ঘরের মেয়ে, আর আমার বিয়ে একটা মিডিল ক্লাস ফ্যামিলিতে ঠিক হয়। 2 মাস পরেই রমেনের সাথে আমার বিয়ে। আমার মায়ের ছেলে অনেক পছন্দ হয়েছিল, তাই আমাকে বলতো, রত্না তোর কপাল অনেক ভালো যে এত ভালো ফ্যামিলিতে তোর বিয়ে ঠিক হয়েছে। বাবা আমার 8 বছর বয়সেই এই পৃথিবী ছেড়ে চলে যান, তাই মা আমাকে অনেক কষ্টে মানুষ করেন। আত্মীয় স্বজনের কাছ থেকে কিছু কিছু সাহায্য নিয়ে বিয়েটা ভালোভাবে দেওয়ার চেষ্টা করছিলেন। আমিও আমার বিয়ে নিয়ে অনেক খুশি, তাই আমি যে সেলাইয়ের কাজ করতাম সেখান থেকে কিছু কিছু টাকা জমালাম, যাতে বিয়ের দিন আমি সুন্দর করে সাজতে পারি। আমার শ্বশুর বাড়িতে মাত্র 3 জন লোক, আমার শাশুড়ি, স্বামী আর তার ছোট ভাই। শ্বশুর অনেক আগেই এই পৃথিবী ছেড়ে চলে গেছেন। সবাই আমার শ্বশুর বাড়ির অনেক প্রশংসা করত, বিশেষ করে আমার স্বামীকে সবাই বলতো আমার শ্বশুর বাড়ির লোকজন অনেক ভালো। দেখতে দেখতে আমার বিয়ের দিন এসে গেল। আমি পার্লার থেকে মেকআপ করিয়ে বিয়ের জন্য যে জায়গা ঠিক করা ছিল আমি সেখানে পৌঁছালাম। মেকআপ করার কারণে আমাকে অনেক সুন্দর দেখাচ্ছিল। কিছুক্ষণ পরে বরযাত্রী নিয়ে পাত্রপক্ষ বিয়ের জায়গায় পৌঁছাল। এরপরে দেখতে দেখতে আমাদের বিয়ে হয়ে গেল। বিয়ের পরে সবার খাওয়া দাওয়ার পরে আমার বিদায়ের সময় আসলে আমি মাকে ধরে অনেক কাঁদলাম, কারণ মাকে ছেড়ে অন্য পরিবেশে চিরদিনের জন্য চলে যেতে হবে। তারপরে সবাই মিলে আমাকে শ্বশুর বাড়িতে নিয়ে গেল। ওখানে আমাকে শাশুড়ির ঘরে বসিয়ে অনেকগুলো নিয়ম পালন করানো হলো, যার মধ্যে কয়েকটা আমি জানতাম, বাকিগুলো জানি না। সব নিয়ম পালন করা শেষ হলে আমাকে এই ঘর থেকে বের করে আমার স্বামীর ঘরে নিয়ে গেল। ঘরটা আগে থেকেই ফুল দিয়ে সুন্দর করে সাজানো ছিল। এরপর আমাকে খাটে বসিয়ে মাথার ঘুমটা খুলে দিল। সারাদিনের কষ্টে আমি অনেক ক্লান্ত ছিলাম, তাই ঘুম ঘুম পাচ্ছিল আমার। কিন্তু আমি চুপচাপ বসে থাকলাম স্বামীর অপেক্ষায়। 1 ঘন্টার বেশি হয়ে গেল, এখনও আমার স্বামীর কোনো খবরই নেই। আর একটা আশ্চর্যের বিষয় হলো, সারাদিনে আমার বর আমার সাথে একবারও কথা বলেনি, এমনকি কারো সাথে কথা বলতেও শুনিনি আমি। এইভাবে চুপচাপ বসে থাকতে থাকতে কখনো যেন একটু ঝিমুনি ভাব এলো। হঠাৎ দরজার আওয়াজে আমার ঘুম ভেঙে গেল। আমি তাকিয়ে অবাক হয়ে দেখলাম ঘরের মধ্যে কেউ নেই। তারপরে যখন দরজার দিকে তাকালাম তখন তো আমার চোখ অনেক বড় বড় হয়ে গেল, কারণ দরজায় দাঁড়িয়ে আমার স্বামী আর ওর সাথে একটা মহিলা, যাকে দেখে আমার পাগলি মনে হচ্ছিল, কারণ ওর পোশাকগুলো অনেক খারাপ আর ময়লা ছিল আর সবসময় মাথা চুলকে যাচ্ছে। ওই মহিলাকে আমার স্বামীর সাথে দেখে আমি অবাক হয়ে কাছে গেলাম। আমাকে দেখে ওই পাগলি আমার স্বামীর পিছনের দিকে লুকিয়ে পড়ল, যেন আমাকে দেখে ভয় পাচ্ছে। আমি আমার স্বামীকে বললাম, রমেন, এই মহিলাটি কে আর এ আমাদের ঘরে কি করছে? তখন রমেন ওই মহিলাকে নিজের কাছে নিয়ে বলল যে এ আমার বউ, আর একে তুমি তোমার মতো সুন্দর করে সাজাও। আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল, কারণ আজকেই আমার বিয়ে হয়েছে আর আমার স্বামী একটা পাগলি মহিলাকে বউ বলছে আর ওকে আমার মতো সুন্দর করে সাজাতে বলছে। শুনে আমার চোখ দিয়ে পানি আসতে থাকল। আমি আমার স্বামীকে বললাম, রমেন, তুমি এইসব কি বলছো? এই মহিলা তোমার বউ হয় কিভাবে? তোমার বউ তো আমি। তুমি তো আজকেই সবার সামনে আমাকে বিয়ে করেছ, আর এখন তুমি চাইছো এই মহিলাকে সুন্দর করে সাজিয়ে আমার জায়গায় বসাতে। এইসব কথা শুনে রমেন রেগে গিয়ে বলল, আমি বলেছি তো এই আমার বউ, তুমি একে তোমার মতো সুন্দর করে সাজিয়ে এই ঘরে বসাও, তারপরে তুমি এই ঘর থেকে বেরিয়ে যাও, না হলে আজকেই তোমাকে আমি ছেড়ে দিয়ে দেব। এই কথা শুনে আমার শরীরটা কাঁপতে থাকল, কারণ আমার মা অনেক আশা ভরসা নিয়ে আমার বিয়ে দিয়েছে। যদি আমার ছাড়াছাড়ি হয়ে যায় তাহলে তো আমার মা জীবিত থেকে ও মৃত হয়ে যাবে। আমার মা সারা জীবন শুধু দুঃখই পেয়েছে, আমি চাই না যে আমার জন্য আমার মা আবার দুঃখ কষ্ট পাক। তাই আমি রমেনের কথায় রাজি হয়ে মাথা দুলালাম। তারপরে ওই পাগলি মহিলাকে বাথরুমে নিয়ে আমি সাজাতে থাকলাম, তাকে আমার পোশাকগুলো পরালাম, যেটা আমার বিয়েতে আমার শ্বশুরবাড়ি থেকে আমাকে উপহার হিসেবে দিয়েছিল। আর আমি ওই পাগলির ময়লা পোশাকটা নিয়ে ভালো পোশাকটা পরালাম, আর আমি মনে মনে অনেক কাঁদছিলাম।
তারপরে ওই পাগলি মহিলাকে ড্রেসিং টেবিলের সামনে এনে সুন্দর করে মেকআপ করে আমার যত পোশাক ছিল সব পরালাম। যাকে এতক্ষণ খারাপ দেখাচ্ছিল তাকে এখন অনেক সুন্দর দেখাচ্ছে। ওই পাগলি ভালো পোশাকগুলো পরার পরে অনেক সুন্দর হয়ে গেল আর আয়নায় বারবার নিজেকে দেখে হাতে তালি দিচ্ছিল। ওই পাগলিকে রেডি করার পরে আমি আমার স্বামীর দিকে ইশারা করলে আমার স্বামী উঠে ওই পাগলির কাছে এসে ভালো করে দেখতে থাকল। তারপরে আমাকে ঘর থেকে বেরিয়ে যাওয়ার ইশারা করল আমার স্বামী। আমি কাঁদতে কাঁদতে বাইরে বেরিয়ে আসলাম। আমাকে দেখে কে বলবে যে কিছুক্ষণ আগেই আমার বিয়ে হয়েছে? আমাকে দেখে যে কেউ পাগলিই বলবে। এই বাড়িতে নতুন, তাই বুঝতে পারছিলাম না এত রাতে কোথায় যাব আমি। কোনো উপায় না পেয়ে দরজার সামনে বসে পড়লাম আমি। কারণ অন্য কোনো ঘরে যদি আমি যেতাম তাহলে আমাকে সবাই বলতো বিয়ের প্রথম রাতেই স্বামী একে ঘর থেকে বের করে দিয়েছে। তাই নিজের অসম্মানের আর ছাড়াছাড়ির ভয়ে আমি চুপচাপ আমার স্বামীর দরজার সামনে বসে রইলাম। দুঃখে আমার ঘুমও আসছিল না, তাই আমি চুপচাপ বসে রইলাম। কিছু সময় পরে বারান্দায় কারো আওয়াজ পেয়ে তাকিয়ে দেখি আমার স্বামীর ছোট ভাই। ও আমাকে ওখানে দেখে অবাক হয়ে ওঠে। তারপরে আমাকে ধরে নিয়ে গেল। মুখ ঢাকা ছিল বলে ও হয়তো আমাকে চিনতে পারেনি, আর আমিও কিছু বলতে পারছি না, কারণ এতে আমারই অসম্মান হবে। কারণ আমি সেই মেয়ে যাকে বিয়ের প্রথম রাতেই তার স্বামী ঘরের বাইরে বের করে দিয়েছে। ও হয়তো আমাকে ওই পাগলি ভেবেছিল, তাই আমাকে ধরে স্টোর রুমে নিয়ে একটা রশি দিয়ে বেঁধে ফেলে। তারপরে আমি অবাক হয়ে দেখলাম যে সে আমার জন্য খারাপ রুটি তরকারি আর কিছু ওষুধ নিয়ে আসলো, যেটা হয়তো ওই পাগলির জন্য। কিন্তু আমি ওই ওষুধ কিছুতেই খেতে পারবো না, কারণ আমি তো পাগলি না। রশি দিয়ে আমাকে বাঁধা ছিল, কিন্তু আমার দুইটা হাত খোলা ছিল। ও আমাকে ওই খারাপ রুটি খেতে বলল। আমি তাড়াতাড়ি মাথা দুলিয়ে না বললাম। যেই মাথা দুলালাম তখনই আমার মুখ থেকে পোশাক পড়ে গেল, আর আমার স্বামীর ছোট ভাই অবাক হয়ে আমাকে দেখে হতবাক হয়ে উঠল। ও বিশ্বাসই করতে পারছে না যে এটা আমি। তারপরে ও আমাকে বলল, তুমি এই অবস্থায় কেন? আমি কাঁদতে কাঁদতে ওকে সব কথা খুলে বললাম। ও আমার কথা শুনে মাথায় হাত দিয়ে বসে পড়ল। তারপরে বলল, তোমার ঠিক হয়নি দাদার কথা শুনে ওই পাগলিকে নিজের জায়গায় বসানো আর ঘর থেকে বের হয়ে আসা। এ কথা শুনে আমি বললাম যে তোমার দাদা আমাকে ছেড়ে দেওয়ার কথা বলছিল, আর এই বাড়ি থেকে বের করে দেওয়ার ভয় দেখাচ্ছিল আমাকে। আর আমার ছাড়াছাড়ির কথা শুনলে আমার মা জীবিত হয়ে ও মৃত মানুষে পরিণত হবে। তারপর আমার স্বামীর ছোট ভাই আমার পা থেকে রশি খুলে আমাকে ওর সাথে সাথে আসতে বলল। আমি ওর সাথে সাথে স্টোর রুম থেকে বেরিয়ে অন্য একটা ঘরে গেলাম, যেখানে আমার শাশুড়ি ঘুমিয়েছে। আমার স্বামীর ছোট ভাই আমার শাশুড়িকে ঘুম থেকে উঠিয়ে সব কথা বলল, যেটা শুনে আমার শাশুড়ির দীর্ঘ নিঃশ্বাস ফেলল। আমি বুঝতে পারছিলাম কিছু একটা তো আছে যেটা এরা আমার থেকে লুকাচ্ছে। তাই আমি আমার শাশুড়িকে সরাসরি জিজ্ঞেস করলাম, ওই মহিলাটিকে যার জন্য আমাকে আমার ঘর থেকে বের হয়ে আসতে হয়েছে? তখন আমার শাশুড়ি স্বামীর ছোট ভাইকে বাইরে যেতে ইশারা করল। আমার স্বামীর ছোট ভাই বাইরে বেরিয়ে গেলে শাশুড়ি আমাকে ওনার পাশে বসিয়ে বললেন যে ও হলো আমার বান্ধবীর মেয়ে। ওর ছোটবেলাতেই ওর বাবা মা এই পৃথিবী ছেড়ে চলে যায়, তাই আমি ওকে এই বাড়িতে এনে নিজের মেয়ের মতো মানুষ করি। ওরা তিনজনে একসাথেই বড় হয়। রমেনের সাথে ওর বন্ধুত্ব অনেক ভালো ছিল। আমার শাশুড়ি আরও বললেন, ওই পাগলি মেয়েটার নাম অনন্যা। ও বড় হলে আমার শাশুড়ি ওকে বিয়ে দেওয়ার জন্য পাত্র দেখতে শুরু করলে অনন্যা বলে যে ও কাউকে ভালোবাসে আর তাকেই বিয়ে করতে চায়। এটাতে আমার শাশুড়ি অনেক খুশি হয়ে ওই ছেলের সাথেই অনন্যার বিয়ে ঠিক করেন। কিন্তু এই খবর যখন রমেন শুনল তখন ও অনেক আওয়াজ করা শুরু করে দিল, কারণ ও অনন্যাকে ভালোবাসে আর বলে বিয়ে যদি করতে হয় তাহলে অনন্যাকেই করবে। একথা শুনে আমার শাশুড়িও মনে মনে অনেক খুশি হয়েছিল, কারণ উনিও অনন্যাকে অনেক পছন্দ করতেন। কিন্তু যখন অনন্যা শুনল যে রমেন ওকে ভালোবাসে এবং বিয়ে করতে চায়, তখন অনন্যা সরাসরি না বলে দেয়া। এটা শুনে রমেনের মন ভেঙে যায়, তাই ও ব্যবসার কাজে বাইরে চলে যায়। অনন্যার একটা শুনে আমার শাশুড়ির খারাপ মনে হলেও তিনি অনন্যার বিয়ে ধুমধাম করেই দেন। রমেন এতটাই দুঃখ পেয়েছিল যে ও অনন্যার বিয়েতেও আসেনি। অনন্যা বিয়ের মাত্র 2 মাস পরেই ফিরে আসে, কারণ ওখানে থেকে ও কেমন পাগল হয়ে যাচ্ছিল, আর ওর স্বামী ওর সব টাকা পয়সা নিয়ে পালিয়ে যায়। তারপরে আর তাকে খুঁজে পাওয়া যায়নি। পরে খোঁজখবর নিয়ে জানা যায় অনন্যার সাথে ছেলেটির অনলাইনে পরিচয়, তার মানে ছেলেটি অনেক খারাপ, যে টাকা পয়সার লোভে মিথ্যা বিয়ে করেছিল। অনন্যা তখন মা হতে চলেছে। এ কথা শুনে দুঃখে অনন্যা পাগলের মতো আচরণ করতে শুরু করে। তারপরে যখন ওর বাবু নষ্ট হয়ে যায় তখন অনন্যা পাগল হয়ে যায়। এই খবর যখন রমেন শোনে ও তাড়াতাড়ি বাড়ি ফিরে অনন্যাকে খেয়াল রাখতে শুরু করে।
ও অনন্যাকে ভালো ডাক্তার দেখায়, কিন্তু ডাক্তার বলেছিল হয়তো অনন্যা পুরোপুরি ঠিক হবে না, একটা মাত্র সম্ভাবনা আছে, ওর সাথে যা যা হয়েছে তাই যদি আবার করা হয় তাহলে হয়তো ও ঠিক হতে পারে। এ কথা শুনে রমেন ওকে বিয়ে করার জন্য ব্যস্ত হয়ে পড়ে। তখন আমার শাশুড়ি ওকে নিজের দিব্যি দিয়ে কোনোরকমে আটকে রাখে। এইভাবে 1 বছর পার হয়ে গেল, কিন্তু অনন্যার কোনো উন্নতি দেখা গেল না। তাই আমার শাশুড়ি রমেনকে বোঝাতে থাকল, অনন্যা যখন 1 বছরে ও ঠিক হয়নি, তাহলে কি এমন গ্যারান্টি আছে যে ও বিয়ের পরে ঠিক হয়ে যাবে? অনন্যা অনেক বেশি পাগলামি করত, আর ওর পাশে কেউ যেতে পারত না। আর কয়েকবার তো ও মার দেওয়ার চেষ্টা করেছে, আর সুযোগ পেলেই বাড়ি থেকে পালিয়ে যেত। তাই আমরা ওকে রশি দিয়ে বেঁধে রাখতে বাধ্য হই। রমেনের এত চেষ্টার 1 বছর পরেও অনন্যা যখন ঠিক হল না, তখন বাড়ির সবাই রমেনকে বুঝিয়ে শুনিয়ে বিয়ে দিল, কারণ সবাই ভেবেছিল যে রমেন বিয়ে করলে হয়তো ওর মন থেকে অনন্যার প্রভাব কমে যাবে। আমার শাশুড়ি সব সময় চাইত রমেন যেন বিয়ে করে সুখী হতে পারে। কিন্তু রমেন যে অনন্যাকে পুরনো জীবনের কথা মনে করানোর জন্য অনন্যাকে নিজের বিয়ের রাতে ঘরে নিয়ে গেছে, এটা তারা কেউ জানত না। শাশুড়ির মুখ থেকে এই সব কথা শুনে আমার কারেন্টের শক খাওয়ার মতো অবস্থা হলো, কারণ আমাকে এমন একটা ছেলের সাথে বিয়ে দেওয়া হয়েছে যে আগে থেকেই অন্য কাউকে ভালোবাসে। হয়তো আমরা গরিব, তাই আমাদের সাথে এইসব করা যায়, কারণ ওরা জানে আমরা কিছুই করতে পারবো না। এইসব ভেবে ভিতরে ভিতরে কান্নায় আমার মন খারাপ হয়ে যাচ্ছিল। তখন আমার শাশুড়ি আমাকে নিয়ে আমার স্বামীর ঘরের দরজার সামনে এসে দরজা খুললে দেখতে পেলাম যে অনন্যা নতুন শাড়ি পরে ঘরের মেঝেতে শুয়ে আছে, আর রমেন খাটের উপরে বসে বসে কান্না করছে। রমেন ওর মাকে দেখেই মার কাছে এসে মাকে ধরে কাঁদতে থাকল। কান্না থামলে আমার শাশুড়ি রমেনকে বোঝাতে থাকল যে রমেন আমার সাথে কি কি অন্যায় করেছে। এরপরে রমেন আমার দিকে মাথা নিচু করে দাঁড়িয়ে আমার কাছে ক্ষমা চাইল। এরপরে আমার শাশুড়ি ঘুমন্ত অনন্যাকে ঘুম থেকে উঠিয়ে বুঝিয়ে শুনিয়ে নিজের সাথে নিয়ে গেলেন। উনারা যাওয়ার পরেই রমেন আমার কাছে আবার ক্ষমা চেয়ে আমাকে কারণ বোঝাতে থাকল, যেটা আমি আগে আমার শাশুড়ির কাছ থেকে শুনেছি। আমি বুঝতে পারলাম যে রমেন বিয়ে করতে চাইত না, যাতে ও অনন্যার দেখাশোনা করে ঠিক করতে পারে এবং ওকে বিয়ে করতে পারে। কিন্তু বাড়ির সবাই ওকে আমার সাথে বিয়ে দিয়ে দেয়। রমেন নিজের দুঃখ আমার সাথে শেয়ার করতে শুরু করলে আমি ওকে বললাম, আমি সবসময় তোমার পাশে আছি। আমার নিজের উপর বিশ্বাসও ছিল যে আমি ওর মনে আমার জন্য জায়গা করে নিতে পারবো, আর এইসব কথা না আমি আমার মাকে না অন্য কাউকে বলতে পারবো। আমি ওই বাড়িতে অনন্যার সাথে নিজের বোনের মতো ব্যবহার করতে শুরু করি, ওর খাওয়া দাওয়া দেখাশোনা করতে থাকি। ফলে বাড়ির সকলের সাথে সাথে রমেনের মনেও আমার জন্য জায়গা তৈরি হয়, যেটা আমার স্বামী আমার সাথে মিষ্টি মিষ্টি কথা বলে বোঝাত। কিন্তু অনন্যার অবস্থা কোনো উন্নতি হয়নি। ওর ওষুধ পরিবর্তন করেও দেখা হয়েছে, কিন্তু কোনো ফল পাওয়া যায়নি। কিন্তু তবুও রমেন চাইত অনন্যা যেন ভালো হয়, তাই আমি দিনরাত পরিশ্রম করতাম, ওকে নিয়ে ডাক্তারের কাছে চেক আপ করাতে যেতাম। কিন্তু অনন্যার অবস্থার কোনো উন্নতি হয়নি। আস্তে আস্তে অনন্যার অবস্থা খারাপ হতে থাকে, ও এখন সারাদিন বিছানাতেই শুয়ে থাকে। তাই আমি রমেনকে বললাম ওকে শহরের সবচেয়ে ভালো ডাক্তারকে দিয়ে চেক আপ করাতে। যখন আমরা সেই ডাক্তারের কাছে নিয়ে গিয়ে চেক আপ করালাম, ডাক্তারের কথা শুনে আমরা সবাই হতাশ হয়ে গেলাম। কারণ ডাক্তার বলল আন্নার শরীরে আস্তে আস্তে ক্যান্সার ছড়িয়ে পড়েছে, ওর জীবন আর মাত্র কয়েকদিনের। কিন্তু আমরা আশা না ছেড়ে ওর ক্যান্সারের চিকিৎসা করাতে থাকলাম। কিন্তু এত চিকিৎসা করেও কোনো ফল পাওয়া গেল না। আমার বিয়ের 6 মাসের মাথায় অনন্যা সবাইকে দুঃখ দিয়ে এই পৃথিবী ছেড়ে চলে গেল। ওই ছেলেটার উপর আমার অনেক রাগ হতো, যার কারণে অনন্যার এই অবস্থা। ওই ছেলে পৃথিবীর যেখানেই থাকুক না কেন জীবনে কখনো সুখী হতে পারবে না। ওই ছেলেটি যদি লোভের কারণে অনন্যার জীবন নিয়ে না খেল, তাহলে অনন্যা এখন ছেলে মেয়ে নিয়ে সুখে শান্তিতে ঘর সংসার করত। কিন্তু আমরা যেটা ভাবি সেটা সবসময় হয় না, কারণ বিধাতা যার কপালে যা লিখে দিয়েছে তাই হয়। অনন্যার সাথেও তাই হয়েছিল, যা বিধাতা ওর কপালে লিখে রেখেছিল, যার দুঃখ আমাদের সারা জীবনেও শেষ হবে না। এখন অনন্যা নেই, তাই রমেনের জীবনে শুধুমাত্র আমিই ছিলাম। আস্তে আস্তে রমেনের মন থেকে অনন্যার প্রভাব কমে গেল, কিন্তু ও আজও মাঝে মাঝে অনন্যার কথা মনে করে, কারণ অনন্যা ওর প্রথম প্রেম। ওকে বিয়ে করার জন্য রমেন সব রকম চেষ্টাই করেছিল, কিন্তু অনন্যা ওর ভাগ্যে ছিল না। রমেন বুঝতে পেরেছিল যে বিধাতা যার সাথে যার জোট তৈরি করেছে তাকেই সে পাবে। হয়তো বিধাতা রমেনের সাথে অনন্যার জীবন লেখায়নি। অনন্যা এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার 2 মাস পরেই রমেন আমার সাথে নতুন করে জীবন শুরু করে। কিছুদিন পরে আমি মা হতে চলেছি আর একটা মেয়ের জন্ম দিই। রমেন আমাদের মেয়ের নাম অনন্যা রেখেছে।
আর ওকে দেখলেই রমেনের মন খুশিতে ভরে উঠত। কিন্তু আমাদের মনের ভিতরে এখনও অনন্যা বেঁচে আছে। ধন্যবাদ।